তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসছেন বাংলাদেশে আর কয়েক ঘন্টার ভিতরেই। তিনি ল্যান্ড করেই বাংলাদেশে উনি চলে যাবেন তার সম্বর্ধনার জায়গায়, সেই 300 ফিটে। সেখানে এই মুহূর্তে চরম নিরাপত্তা কর্মীরা কাজ করছে যাতে তার নিরাপত্তা চরমভাবে সমুন্নত রাখা হয়। বিভিন্নভাবে অনেক তথ্য আসতেছে যে কয়েক কোটি লোক আসবে, কয়েক লক্ষ লোক আসবে। বিএনপির কোনো এক নেত্রী মনে হয় একটু বেশি উত্তেজিত হয়ে বলে ফেলছে 20 কোটি লোক এই সমাবেশে জমায়েত হবে। যাই হোক, এগুলা মাঝে মধ্যে ভুল হতেই পারে। তো উনি এইখানে সমাবেশে এসে একমাত্র উনি ভাষণ দিবে, আর কারো ভাষণ দেওয়ার কোনো স্কোপ নাই, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। এবং হয়তোবা ওই অন্যান্য দলের মতো হাজার হাজার নেতাকর্মী ওই স্টেজের উপরে উঠে বসে থাকবে না, দু একজন উচ্চপদস্থ নেতা অবশ্যই থাকতেই পারে। তারপরে উনি যাবেন তার মাকে দেখতে, বেগম জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে, এবং সেখান থেকে তার বাসভবনে যাবেন। তারেক রহমান সম্বন্ধে কয়েকটা ছোটোখাটো ইনফরমেশন দিতেই আজকের এই ভিডিওটা। উনি ছোটোবেলায় ওনার ডাকনাম ছিল পিনো, PINO। আমরা হয়তো অনেকেই এটা জানি না। ইনফ্যাক্ট আজকে ওনার সম্বন্ধে ইনফরমেশন গ্যাদার করার সময় আমি আসলে এই জিনিসটা জানতে পেরেছি যে ওনার ডাকনাম ছিল পিনো। উনি ছোটোবেলায় প্রেসিডেন্ট জিয়ার জামা কাপড় দর্জির কাছে দেওয়া হইতো, ওগুলো ছোট করে নিয়ে আসা হইতো, এবং উনি এবং তার ছোট ভাই কোকো রহমান সেগুলো পড়তেন। উনি জন্মেছেন 1967 সালে এবং 1967 সালে, এবং ইন্দিরা রোডে ওনার জন্ম। ফার্মগেটের পাশে যে ইন্দিরা রোড, সেখানে উনি জন্মগ্রহণ করেছেন। ওনার স্কুলিং ছিল, প্রাইমারি স্কুলিং ছিল BAF শাহিন কলেজ। তারপরে উনি সেন্ট জোসেফে কিছুদিন পড়াশোনা করেন। তারপর রেসিডেন্সিয়াল মডেল কলেজের থেকে তিনি মাধ্যমিক পরীক্ষা পাশ করেন, এবং আদমজি ক্যান্টনমেন্ট থেকে উনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেন। এর মধ্যে প্রেসিডেন্ট জিয়া যখন স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেন, তখন উনি এবং খালেদা জিয়া এবং কোকো রহমান সবাই সামরিক কারাবন্দী ছিলেন। অর্থাৎ অনেক ছোট বয়সে, অর্থাৎ উনি যদি 1967 সালে জন্মগ্রহণ করে থাকে, 1971 সালে তার বয়স ছিল মাত্র 4 বছর বয়স। সেই 4 বছর বয়সেই তার বাবার এই স্বাধীনতার ঘোষণার কারণে, এটা তো একটা রাজনৈতিক ইনসিডেন্ট, এই কারণে উনি রাজনৈতিক কারাবন্দী ছিলেন। তার মানে 4 বছর বয়স থেকেই উনি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন। ইচ্ছা থাকুক আর না থাকুক, এই পরিবারে জন্মগ্রহণ করার কারণে তিনি 4 বছর বয়স থেকেই রাজনৈতিক অঙ্গনে তার সম্পৃক্ততা হয়ে যায়। যাই হোক, 1984 সালে উনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হন, এবং উনি প্রথমে আইনে পড়াশোনা করেন, পরে ইন্টারন্যাশনাল রিলেশনশিপে পড়াশোনা করেন। তারপরের ইতিহাস আমরা সবাই জানি। কিন্তু তার রাজনীতিতে কিভাবে আসছে ওইটার একটা ছোট্ট ইতিহাস আছে। উনি কিন্তু প্রথমেই যুগ্ম মহাসচিব হন নাই বিএনপির। উনি 2002 সালে যুগ্ম মহাসচিব হন, সিনিয়র যুগ্ম মহাসচিব। তার আগে উনি কিন্তু বগুড়ায় বিএনপির একটা কমিটিতে জয়েন করেন। উনি কিন্তু বিরাট কোনো পদ নিয়ে বিএনপিতে জয়েন করেন নাই। 2002 সালে গিয়ে উনি সিনিয়র যুগ্ম মহাসচিব হন। তো ওনার রাজনৈতিক অঙ্গনে প্রথম আশাটা হচ্ছে 1986 সালে উনি একটি প্রেস কনফারেন্স করে এরশাদের বিভিন্ন কুকীর্তি উনি বর্ণনা করেন। সেটাই হয়তোবা প্রথম প্রেসে আসা তারেক রহমান সাহেবের। যাই হোক, আজকের ভিডিওর প্রথম অংশ ছিল তারেক রহমানের মোটামুটি একটি জীবনী বলা, আর এরপরে কি হয়েছে আমরা সবাই জানি। 1/11-এ তার উপরে কি ধরনের অত্যাচার হয়েছে, শেখ হাসিনার আমলে তাকে কি করা হয়েছে, এগুলো আমরা সবাই জানি, ওগুলো বলে আর লাভ নাই। কিন্তু একটা জিনিস উল্লেখ করতে চাই, তারেক রহমানের এই বিদেশে থাকা 24 পরবর্তী উনি দেশে ফেরত না আসা নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা করেছি। উনি ভয় পাচ্ছেন, উনি জীবনকে বেশি মায়া করেন, অনেক ধরনের কথাবার্তা হয়েছে। কিন্তু সেই সব কথাবার্তার উপর পানি মেরে উনি কিন্তু আগামীকাল আসছেন। বাট বিষয়টা আমার কাছে ওইটা ইম্পর্টেন্ট না। আমার কাছে ইম্পর্টেন্ট বিষয় অন্য আরেকটা। বিএনপিতে এখন যেই সব উচ্চ পর্যায়ের নেতাকর্মী আছেন, নেতারা আছেন, তারা সকলেই তার মায়ের সাথে, তার বাবার সাথেও রাজনীতি করে আসছেন। তারা অনেক সিনিয়র রাজনীতিবিদ। এই সকল রাজনীতিবিদকে এই রিমোট কন্ট্রোল 17 বছর
কন্ট্রোল করার জন্য কতটুক রাজনৈতিক প্রজ্ঞার প্রয়োজন হয়, এটার জলজ্যান্ত উদাহরণ কিন্তু তারেক রহমান সাহেব। এবং তারেক রহমান ছাড়া এই সামনের ইলেকশন আমরা সবাই, ইনফ্যাক্ট আমিও ভয় পাচ্ছিলাম, উনি যদি না আসে আসলে দেশটা চলবে কিভাবে। জামাতে ইসলাম কি পুরোপুরি কন্ট্রোল করতে পারবে পুরো দেশকে? আমার মনে হয় না, আমার কোনো কনফিডেন্স তাদের উপর ওইভাবে ছিল না। হ্যাঁ, দল হিসাবে তারা অত্যন্ত ভালো করছে এই মুহূর্তে, খুবই ভালো কথা। কিন্তু দেশের আমরা যদি সামগ্রিক রাজনীতিবিদ এবং সমস্ত বাংলাদেশের অভিভাবক মনে করি, তাইলে এটা খালেদা জিয়া নিঃসন্দেহে। কিন্তু খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং সর্বোপরি অবস্থা বিবেচনা করলে আসলে দেশের হাল ধরবে কে? তারেক রহমান ছাড়া আসলে কি বাংলাদেশের আর কোনো চয়েস আছে? আমার মনে হয় না। সো তারেক রহমান সাহেবের বাংলাদেশে ফেরত আসা, বাংলাদেশের স্টেবিলিটির জন্য, বাংলাদেশের রাজনীতিতে একটা স্টেবিলিটি আসা, বাংলাদেশের ওভারঅল সিচুয়েশনে একটা স্টেবিলিটি আসার জন্য একান্ত প্রয়োজন ছিল, এবং সেটাই আগামীকাল হতে যাচ্ছে। যাই হোক, ওনাকে ওয়েলকাম করি বাংলাদেশে। ওয়েলকাম তারেক রহমান সাহেব। আসসালামু আলাইকুম।